হ্যালো ফ্রেন্ডস, সিআরপি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, সিআরপি একাডেমিতে তোমাদের জন্য একটা সুখবর এনেছে। সেটা হলো, তোমরা যারা ডাব্লিউবিপি কেপি ফার্স্ট ব্যাচে জয়েন হতে পারোনি, তাদের জন্য রিসেন্ট একটা সেকেন্ড ব্যাচ লঞ্চ হতে চলেছে, যেটা তোমাদের শুরু হবে 10th জুলাই থেকে। ফলে এটা একটা দারুণ সুযোগ তোমাদের জন্য। এবং এখানে 80টা প্র্যাকটিস সেট, 4000 মক প্রশ্ন ইত্যাদি সমেত তোমাদের পরীক্ষার সেরা প্রস্তুতি থাকবে। এবং এখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং প্রত্যেকটা প্রশ্নের ডাউট ক্লিয়ারিং সেশন তোমাদের জন্য প্রোভাইড করা হবে। পাশাপাশি তোমাদের লাইভ মক টেস্ট নেওয়া হবে। এই ব্যাচ শুরু হবে 10th জুলাই থেকে। আমরা জেনে নেবো এই ব্যাচে আমরা কি কি পাবো। দেখো, তোমাদের জন্য 80টা প্র্যাকটিস সেট প্লাস 4000 মক প্রশ্ন থাকছে। প্রিলি পরীক্ষার ফুল প্র্যাকটিস সেট থাকছে, মেন পরীক্ষার ফুল প্র্যাকটিস সেট থাকছে, অতিরিক্ত বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া হবে। প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশন ভিডিও থাকবে, প্রত্যেকটা রিজনিং প্রশ্নের সলিউশন ভিডিও থাকবে। এছাড়া প্রত্যেকটা ইংরেজি প্রশ্নেরও তোমাদের সলিউশন ভিডিও থাকছে। সঙ্গে থাকছে বিগত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। বিস্তারিত জানতে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। এছাড়া আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9647553612, এই নাম্বারে তোমরা ডাব্লিউবিপি ব্যাচ লিখে মেসেজ করতে পারো। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা পার্সেন্টেজ বা শতাংশের উপরে। তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে, ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, এক্সাইজ মেন এবং কেপি, এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে আজকের এই ক্লাসটা। এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তাদের সমাধান, সেরা সমাধান আমরা দেখে নেব। একদম প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। বলছে একটা কলমের মূল্য 30% বৃদ্ধি পায়। কলমের মূল্য পূর্বের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে? তো এই ধরনের প্রশ্ন সমাধান করার সবচেয়ে সহজ উপায় আমাদের কি হতে পারে? তাহলে কি হয়েছে, বর্তমানে কলমের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। 30% বৃদ্ধি পেয়েছে মানে কি? মানে আগে যদি কলমটার মূল্য 100 টাকা ছিল ধরি, তাহলে এখন ওই কলমটার মূল্য 30 টাকা বেড়ে 130 টাকা হয়েছে, ঠিক কিনা? 30% বৃদ্ধির অর্থই তাই, 100 টাকায় 30 টাকা বাড়বে। তাহলে আগে যদি 100 টাকা ছিল, এখন হয়েছে 130 টাকা। বলেছে এখন যে দামটা সেটা পূর্বের সমান করতে হবে। তাহলে এখনকার দাম কত? 130। পূর্বের দাম কত ছিল? 100। তাহলে এখনকার দামটা পূর্বের সমান করতে হলে কত মূল্য হ্রাস করতে হবে? তাহলে তুমি ভাবো, 130 থেকে 100-তে যেতে হলে কত কমাতে হবে? 30 টাকা কমাতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 টাকা কমাতে হবে 130 টাকা থেকে। তার মানে বলবো 30 টাকা কমাবো উইথ রেসপেক্ট টু 130। তো এটা শতাংশ ভাগ করতে হবে, যার জন্য আমরা 100 দিয়ে গুণ করব। শূন্য শূন্য ক্যান্সেল আউট করো। তাহলে উপরে দেখো রইল 3 গুণ 100 মানেই 300, আর নিচে রইল 13। ফলে এটাই হবে আমাদের অ্যান্সার। এবং দেখো এখানে আমরা অপশন সি তে এই অ্যান্সারটা খুঁজে পাচ্ছি। তাহলে অপশন সি হয়ে যাবে অঙ্কটার যথার্থ উত্তর। তো অনেক সময় যে বাড়ে এমন নয়, অনেক সময় কমেও। ধরো বলেছে যে চায়ের মূল্য 100 থেকে 20% কমেছে, তার মানে 80 হয়েছে। সেক্ষেত্রে আমরা আরো বেশি চা খেতে পারবো। তাহলে আমরা কত টাকা বাড়াতে পারবো? 80 থেকে 100 আরো 20 টাকা বাড়াতে পারবো। মানে অ্যাকচুয়ালি যত টাকা কমবে তত টাকাই বাড়াতে পারবো। তাহলে 20 টাকা বাড়াতে পারবো 80 টাকার রেসপেক্টে। তখন 100 টাকায় কত বাড়াতে পারবো? ইন্টু 100। 20 চারে 100, 20 চারে 80, 4 25 100। মানে আমরা কিন্তু ব্যবহার 25% বৃদ্ধি করতে পারবো, যেখানে আমার দাম 20% কমবে। তো চলো নেক্সট অঙ্কটায় আসি। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা দেখো, একটু অন্য টাইপের, কিন্তু করবো আমরা এক লাইনে। কিভাবে? বলছে কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করলো এবং 40% নম্বর পেয়ে 5 নাম্বারের থেকে 35 নাম্বার বেশি পেল। তো পরীক্ষাটার 5 নাম্বার কত? এই অঙ্কগুলোতে মূল কনসেপ্টটা কি জানো? এই অঙ্কগুলোর মূল কনসেপ্টটা হচ্ছে 5 নাম্বারটাকে টার্গেট করো। দেখবে সব ক্ষেত্রেই কি হয়, দুটো অ্যাঙ্গেল থেকে 5 মার্কটাকে তোমাকে বলে দেওয়া থাকে, দুটো ক্লু থাকে, যেখান থেকে আলটিমেটলি 5 মার্কে গিয়েই আমরা পৌঁছতে পারবো। দুটো অ্যাঙ্গেল থেকে 5 মার্কে গিয়ে পৌঁছতে পারবো। তাহলে আমরা কি করব? সেই দুটো অ্যাঙ্গেল থেকে প্রথমে 5 মার্কে পৌঁছবো। যেমন রামের দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে রাম কি হয়েছে? 30% নাম্বার পেয়েছে, কিন্তু 15 নাম্বারের জন্য ফেল করেছে। মানে কি, রাম 5 মার্কে যদি পৌঁছতে চায় তাহলে রামকে কি করতে হবে? তাহলে আমরা এখানে লিখছি 5 মার্ক। তাহলে রাম কত পার্সেন্ট পেয়েছে? 30%।
কিন্তু ওর আরো 15 নাম্বার নিড ছিল, মানে 15 পেলে তবেই পাস করতো। তাহলে 30% পেয়েছে, 15 নাম্বার অভাব, ওকে আরো 15 দিলে তবেই সে পাস করবে। তাহলে রামের দিক থেকে পাস মার্কটা কত? 30% প্লাস 15। আবার দেখো সেই ওখানে আরেক ব্যক্তি যে কিনা 40% নাম্বার পেয়ে নম্বরের থেকে 35 নাম্বার 5 নাম্বারের থেকে বেশি পেয়েছে। তাহলে আদার একজন, তার নাম নেই, যাই হোক আদার এক পার্সন, আমি যদি বলি তার পাস মার্ক কত, তাহলে সে কত নাম্বার অ্যাচিভ করেছে? 40%, কিন্তু 35 এক্সট্রা পেয়েছে, মানে সে 35 না পেলেও পাস করতো, হ্যাঁ কিনা? তাহলে কি বললাম? 40% সে নাম্বার পেয়েছে, কিন্তু সে যদি 35 নাম্বার নাও পেত তাহলেও কিন্তু পাস মার্কে গিয়ে পৌঁছতে পারতো। তাহলে এর অ্যাঙ্গেল থেকে পাস মার্ক হচ্ছে 40% মাইনাস 35। তো দুটোই তো পাস মার্ক, পাস মার্ক তো আর আলাদা হতে পারে না, তার নিশ্চয়ই এই দুটো সমান। তাহলে ডান দিকের পাস মার্ক মানে 40% মাইনাস 35 যা হবে, ডান দিকের পাস মার্কের সঙ্গে বাঁ দিকের পাস মার্ক সমান করবে, মানে 30% প্লাস 15 সেম। তাহলে এই 30%কে আমরা বাঁ দিকে নিয়ে আসছি, দেখো তাহলে হলো 40% মাইনাস 30%, এদিকে কত থাকলো? 15, এই 35কে ডান দিকে নিয়ে যাবো প্লাস 35, ব্যাস এগুলো যোগ বিয়োগ করবো। তাহলে দেখো 40 থেকে যদি আমরা 30 বাদ দিই পাবো 10%। একইভাবে 15 এবং 35 যদি যোগ করি তাহলে পাবো 50। 10% 50, 1% 5। কিন্তু আমাকে অঙ্কের উত্তর কি চাইছে দেখো, বলছে 5 নাম্বার কত। তাহলে 5 নাম্বার এটাও আমি নিতে পারি আর এটাও আমি নিতে পারি, ঠিক কিনা? আমি বাঁ দিকেরটাই নিচ্ছি। পাস মার্ক কত? 30% প্লাস 15। তো 1% হচ্ছে 5, তাহলে 30% কত হবে? 30 গুণ 5, তারপর যোগ 15, বোঝা গেল? 1% তো আমি 5 পেয়ে গেছি, তাহলে 30% কত হবে? 30 ইন্টু 5 প্লাস 15। তো 30 5-এ কত? 150 যোগ 15, 150 আর 15 যোগ করলে কত পাই? 165। ফলে এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ট্রিক কি? এটা গোটা কনসেপ্ট আমি বোঝালাম। ট্রিক হচ্ছে, বিষয়টা দেখো ভালো করে বোঝো, পার্সেন্টেজের তফাৎ কত হচ্ছে? 40 আর 30 তফাৎ, তফাৎ বলেছি। তাহলে 40% আর 30% বিয়োগ করে দাও, এটা তফাৎ হচ্ছে। সেই তফাৎটা কত? একবার দেখো 15 নাম্বার কম আর একবার 15 নাম্বার বেশি, তাহলে ওই দুটোকে যোগ করবো, যেহেতু বিপরীত ধর্মী মনে রাখবে, কম বেশি থাকলে যোগ করে দিও, বেশি কম থাকলে যোগ করে দিও, এক জাতের বা এক ধর্মের হলে বিয়োগ, কম কম যদি থাকে তাহলে বিয়োগ, বেশি বেশি যদি থাকে তাহলে বিয়োগ। এখানে একটা কম ছিল একটা বেশি ছিল, তাহলে যোগ করে দিও, 35 এবং 15 যোগ করে দাও। তাহলে দেখো এখানে কত পেলে? 10% হচ্ছে 50, তাহলে 1% 5। এবার 1% যদি 5 হয়, রাম এর ক্ষেত্রে পাস মার্ক কত? 30% প্লাস 15। 30% কত হবে? 30 ইন্টু 5 150 প্লাস 15। মৌখিক হিসেবেও আমরা এইভাবে করতে পারি 165। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্কটায় বলেছে এক ব্যক্তি তার আয়ে 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার খরচ কত কমবে? তাহলে একটা জিনিস জানো যে আয়, ব্যয়, সঞ্চয় এরা একটা লিনিয়ার ইকুয়েশনের মতো কাজ করে। কিরকম? কিছু আয় করলাম, কিছুটা ব্যয় করলাম, বাকিটা হলো সঞ্চয়। তো প্রথমে দেখো বলেছে 10% সঞ্চয় করেন, মানে কি? সে যদি 100 টাকা আয় করেছে তাহলে তার 10%, 110% মানেই 10, 10 টাকা সঞ্চয় করেছে। তাহলে ক টাকা খরচ করেছে? নিশ্চয়ই 90 টাকা। তুমি 100 টাকা হাতে পেয়েছো, 10 টাকা তোমার সেভিংস হলো, তাহলে তুমি কত টাকা ব্যয় করেছো? 90 টাকা। পরবর্তী সময় কি বলেছে? তার আয় 10% কমে গেছে, তাহলে আয়টা 10% কমেছে, আগে 100 ছিল, এখন 10% কমেছে, 110% মানেই 10, তাহলে 10 টাকা কমে এখন আয় হয়েছে 90 টাকা, বটে। কিন্তু সঞ্চয় সে একই করছে, মানে আগে যদি সঞ্চয় 10 টাকা ছিল, এখনো কিন্তু সঞ্চয় করছে 10 টাকা। তাহলে এখন কত ব্যয় করছে? 90 টাকা আয়, 10 টাকা সঞ্চয়, তাহলে নিশ্চয়ই 80 টাকা ব্যয় করছে, ঠিক কিনা? বোঝা গেল? প্রথম ক্ষেত্রে 100 টাকা আয়, 10 টাকা সঞ্চয়, তাহলে 90 টাকা ব্যয়। দ্বিতীয় ক্ষেত্রে আয়টা 10% কমেছে, মানে 10 টাকা কমে 90 টাকা হয়েছে, কিন্তু সঞ্চয় একই রেখেছে, বুদ্ধিমান লোক। 10 টাকা আগে সঞ্চয় করতে, এখনো ওটা 10 টাকাই সঞ্চয় করে, তাহলে ব্যয় নিশ্চয়ই 80 টাকা। তাহলে দেখো এরপর আমাকে বলেছে ব্যয়ের হিসেব। তো বলেছে যে তার খরচ কত শতাংশ কমবে। আগে কত খরচ হতো? 90 টাকা, এখন কত খরচ হয়? 80 টাকা। তাহলে ক টাকা খরচ কমলো? 10 টাকা, ঠিক কিনা? তাহলে 10 টাকা খরচ কমেছে, 10 টাকা খরচ কমেছে কত টাকার ওপরে? 90 টাকার ওপরে, ঠিক কিনা? এবার আমাদের এটা 100তে হিসেব করতে হবে। 10 টাকা খরচ কমেছে
90 টাকার উপরে 100 টাকা কত, 0 0 কাটো, তাহলে হচ্ছে 100/9, মানে এখানে অনুপাত হিসেবে দেওয়া আছে। তো যাই হোক 100/9, 9 11 99 আর একে 100, 11.19% হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার। নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো, বলছে কোনো একটা আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 12.5% হ্রাস পেল, 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেল। ছবিটা দেখো, ছবি মানুষের মনে দীর্ঘস্থায়ী হয়, তাহলে একটা ছবি আঁকলে বিষয়টা অনেক দিন মনে থাকবে। তো দৈর্ঘ্যটা বেড়েছে, ঠিক তো, আর প্রস্থটাও খানিকটা বেড়েছে, তাহলে ক্ষেত্রফলটা এখন এইরকম হয়েছে। তো এই ক্ষেত্রফলটা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক বৃদ্ধি বার করার জন্য সব সময় এ যোগ বি যোগ এবি বাই 100 এই ফর্মুলাটা লাগিয়ে দেবে। কি বললাম, বোঝা গেল? এ প্লাস বি প্লাস এবি বাই 100। এ কি, দেখো দৈর্ঘ্য বেড়েছে 15%, বেড়েছে তাই প্লাস 15 লিখবো। বি কি, প্রস্থ বেড়েছে 12.5%, মানে 12.5%, এটাও বৃদ্ধি, তাহলে প্লাস লিখবো, এগুলো বসাবো। তাহলে এ কত, 15, বি কত, 12.5, এখানে আবার বসাও, এ কত 15, বি হচ্ছে 12.5 ডিভাইড বাই 100। এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে বলেছে যে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে দেখো এই দুটো বৃদ্ধি বা হ্রাস, আচ্ছা এখানে কিন্তু প্রস্থটা হ্রাস বলেছে, তাহলে এটা মাইনাস হবে। হ্যাঁ, আমি লক্ষ্য করিনি, প্রস্থটা হ্রাস বলেছে, তাহলে এটা মাইনাস হবে। ঠিক আছে, তো প্রথমে তাহলে এটাও আমার মাইনাস হচ্ছে, বোঝা গেল? আমি একবার ফ্রেশ করে দিচ্ছি, এ যোগ বি যোগ এবি বাই 100, যেখানে এটা হচ্ছে প্লাস 15 আর বিটা হ্রাস পেয়েছে, তাহলে মাইনাস 12.5। বসালে দেখো কি পাচ্ছি, এটা হলো 15, বি হচ্ছে মাইনাস 12.5 প্লাস 15 ইন্টু মাইনাস 12.5 ডিভাইড বাই 100, এই তো ঘটনা। তাহলে দেখো এটা আমরা বিয়োগ করবো। আচ্ছা 15 থেকে 12.5 বাদ দাও, 0.5 দিলাম, 13 হলো, আর 2 দিলাম, হলো। এখানে দেখো প্লাস আর মাইনাস গুণ করে আলটিমেটলি মাইনাস হলো, দিয়ে হলো 15 গুণ 12.5 আর নিচে 100, এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। বাঁ দিকে করছি দেখো, 2.5 মাইনাস, একটু কাটাকাটি করো, 5 3 15, 5 20 100, তাহলে উপরে হলো 3 গুণ 12.5, নিচে হচ্ছে 20, ঠিক আছে। তো এখানে একটা দশমিক তুলে এখানে একটা শূন্য করে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো 2.5 মাইনাস 25 দিয়ে কাটো, 25 5 125, 25 8 200, তাহলে হচ্ছে 15/8। এটা একটু দশমিকের হিসেব করে নিতেই হবে। তাহলে 2.5 মাইনাস 15কে 8 দিয়ে ভাগ করে দাও, 15কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 1 8 আর 7 15, দশমিক দিলাম 0, 8 8 64, 8 8 64, তাহলে হচ্ছে 6 60, 8 7 56, 4 8 5 40, তাহলে হলো 1.875। এই বিয়োগটা আমরা করে নেব। তাহলে দেখো 2.5 থেকে 1.875 আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত অ্যান্সার হচ্ছে, দেখো এখানে 5 হলো, 7 8 2 এ 10 হলো, 9 আর 6 এ 15, 0.625 বটে। তাহলে 0.625 যেটা অ্যান্সার হলো সেটা প্লাসে এসছে, তাহলে প্লাস মানেই বৃদ্ধি, তাহলে আমাদের বৃদ্ধি পাবে কত, 0.625% বৃদ্ধি পাবে। এটাই হবে অঙ্কটার অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আসি। বলছে বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে, বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম, দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নম্বর যদি 570 হয়, তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল। আমরা ধরেছি টোটাল এম নাম্বারের পরীক্ষা হয়েছিল। অঙ্কটা কিভাবে এগোবো লক্ষ্য করো। এখন এ কত মার্কস পেয়েছে, মোট পরীক্ষার 75%, তাহলে মোট পরীক্ষা হচ্ছে এম, তার 75%, তার মানে এম ইন্টু 75/100, এটা পেয়েছে এ। বি কি হয়েছে, এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম। আমি যদি এমনটা বলি যে বি এ যেটা পেয়েছে তার থেকে 5% কম, আমি যদি এটাকে ঘুরিয়ে বলি যে বি এর 95% পেয়েছে, তাহলে একই কথা বলা হলো কিনা, বোঝা গেল? বি এর থেকে 5% কম পেয়েছে, মানে এ যদি 100 পেয়েছে 95 পেয়েছে, তাহলে আমি বলতে পারি না যে বি এর 95% নাম্বার পেয়েছে। ব্যাস, এটাই অঙ্কটার ক্লু পয়েন্ট। তাহলে বি কত পেয়েছে, এ যা পেয়েছে তার 95%। এ কত পেয়েছে, এম ইন্টু 75/100, এর 95% পেয়েছে বি, আর সেই নাম্বারটা নাকি 570। দেখো বলেছে বি পেয়েছে 570, তাহলে এই নাম্বারটা 570, ব্যাস
এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো 25 3 75, 25 4 100, 3 দিয়ে কাটো, 3 1 3, 9 0, 19 দিয়ে কাটো 10, 19 5, 5 দিয়ে কাটো 20, তাহলে 20 ইন্টু 2, 20 ইন্টু 4 80, 80 ইন্টু 10 800। তাহলে দেখো টোটাল পরীক্ষাটা যেটা এম, এম এদিকে পড়ে থাকছে, এদিকে থাকছে 4 গুণ 20 গুণ 10 মানে 800। আর এমটা কি ধরেছিলাম? মোট পরীক্ষার নাম্বার। তাহলে মোট পরীক্ষার নাম্বার কত? 800। তাহলে ওই পরীক্ষাটা ছিল 800 নাম্বারের। ফলে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্কটা বলছে কলকাতা থেকে পাঁশকুড়ার বাস ভাড়া ট্রেন ভাড়া 20 টাকা ও 30 টাকা। যদি ট্রেন ভাড়া 20%, বাস ভাড়া 10% বৃদ্ধি পায়, তাহলে ট্রেন ও বাসের বর্ধিত ভাড়ার অনুপাত কত? তাহলে এখানে দু ধরনের ভাড়া ছিল, একটা বাস ভাড়া আর একটা ট্রেন ভাড়া। ঠিক আছে, তো দেখো বাস ভাড়া কত? 20 টাকা, তাহলে বাসের নিচে লিখছি 20 টাকা। ট্রেন ভাড়া কত? 30 টাকা, তাহলে এটা হচ্ছে 30 টাকা। এবারে বলেছে ট্রেন ভাড়াটা 20% বেড়েছে, এই ট্রেন ভাড়া 20% বেড়েছে, আর বাস ভাড়া 10% বেড়েছে। তাহলে নতুন ভাড়ার অনুপাত বার করতে হবে। তো বলো 20 10% মানেই তো 2, ঠিক কিনা? 20 10%, এটা একবারও করা যায়। 2 টাকা বাড়ছে মানে 22 টাকা হচ্ছে, এটা এইভাবেও করতে পারো। 20 টাকা ভাড়া ছিল, 10% বেড়েছে, মানে আগে যদি 100 ছিল এখন 110, শূন্যগুলো কাটো, দেখো 22 হলো। আবার ট্রেন ভাড়া 20% বেড়েছে, ট্রেন ভাড়া কত ছিল? 30 টাকা, 30 টাকার 20% মানে 6 টাকা হবে, দেখো শূন্য শূন্য কাটো 6 টাকা, তাহলে 6 টাকা বেড়েছে মানে হয়েছে 36 টাকা। এইভাবেও করতে পারো, আগে 30 ছিল, 20% বেড়েছে, মানে আগে যদি 100 ছিল এখন বেড়ে 120 হয়েছে। এটাও ক্যালকুলেশন করো, শূন্যগুলো কাটো, দেখো একবারই পেয়ে যাবে 12 3 36। তো আমাকে বলেছে এই মুহূর্তে এইখানটা লক্ষ্য করবে, আগে কিন্তু ট্রেন তারপর বাস, এইখানেই ধোঁকাটা দিয়ে দেয় সবাই। দুম করে করে কি এইটার অনুপাত বার করে 2 দিয়ে কেটে 11:18 করে দেয়, ঠিক তো? কিন্তু তা নয়, আগে ট্রেন চেয়েছে তারপর বাস চেয়েছে, কিন্তু প্রথমে দেখো আগে বাস তারপর ট্রেন দিয়েছে, এগুলো খেয়াল রাখবে। তাহলে আগে ট্রেনটা 18 আর বাসটা 11, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 18 ইন্টু 11। এবং দুম করে এই ভুলটা করবেই, কারণ অপশনেও এইটা আছে, ঠিক না? ফলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা এলাম। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায়, যাত্রীর সংখ্যা 20% কমে গেল, তাহলে আয় কত কমবে বা বাড়বে? ঠিক আছে, তাহলে কি হয়েছে? একদিকে ভাড়া বেড়েছে, যাত্রী কমেছে। তাহলে দেখো আমি লিখবো এখানে আগের ভাড়া, এখানে লিখবো এখনকার ভাড়া। বোঝা গেল? তাহলে পূর্বে একরকম ভাড়া ছিল, এখন একরকম ভাড়া হয়েছে। তো আমরা এখানে কি করব? দুটো জিনিস লিখবো, একটা হচ্ছে ভাড়া আর একটা যাত্রী সংখ্যা, ঠিক তো? তো বলছে ভাড়া 20% বেড়েছে, মানে কি? আগে যদি 100 টাকা ভাড়া ছিল, এখন 20 টাকা বেড়ে ভাড়া হয়েছে 120 টাকা। যাত্রী সংখ্যা 20% কমেছে, মানে কি? আগে যদি যাত্রী ছিল 100 জন যাতায়াত করত, এখন 20 জন কমে 80 জন যাতায়াত করে। বোঝা গেল? আবার বলি, ভাড়া আগে ছিল 100 টাকা, 20% এখন বেড়ে হয়েছে 120 টাকা। যাত্রী ভেবে নিচ্ছে আগে 100 জন যেত, এখন 20% কমে 80 জন যায়। তাহলে আগে টোটাল কত রাজস্ব উঠতো, এখন কত রাজস্ব উঠছে, আমি এটা বার করবো। ভাবো 100 টাকা করে ভাড়া ছিল আর 100 জন যেত, তাহলে মোট 100 ইন্টু 100 মানে 10,000 টাকা উঠে আসতো, ঠিক কিনা? আর এখন 120 টাকা ভাড়া, কিন্তু 80 জন যায়, 12 8 96, দুটো শূন্য, এখন এই টাকাটা উঠে আসে। এরপর কি করব? আমাকে তো অনুপাত বার করতে হয়, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও। তার মানে আগে যদি 100 টাকা উঠছিল ভাড়া টোটাল, এখন 96 টাকা ওঠে। এটা করার সুবিধা কি? বাঁ দিকে 100 আনলে সরাসরি পার্সেন্টেজে উত্তর দিয়ে দেওয়া যায়। তাহলে বলো তো ক টাকা ভাড়া কমলো বা রাজস্ব কমলো? 4 টাকা। তাহলে আমাদের 4% কমবে। 4 টাকা মানে এখানে পার্সেন্ট লিখবো কেন? কারণ বাঁ দিকটা তো 100 করে রেখেছি, আর পার্সেন্টেজ সবসময় 100 এর উপরেই ডিপেন্ড করে। বোঝা গেল? তাহলে এখানটা আরেকবার বলে নি, আগে যদি 100 টাকা উঠে আসছিল টোটাল, এখন উঠে আসছে 96 টাকা, মানে 4 টাকা কমছে। 100 টাকায় 4 টাকা কমছে, মানে 4% কমছে। তাহলে আমাকে বলেছে যে আয় বাড়বে না কমবে? অবশ্যই কমবে। আর কত কমবে? 4% কমবে। তার মানে অপশন বি হয়ে গেল তোমাদের অ্যান্সার। ওকে, আশা করি সকলে ক্লিয়ার। নেক্সট অঙ্কটা তাহলে আমরা আসবো। পরের অঙ্কটা দেখো কি বলেছে,
বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৮,৭৫০ দিয়ে বলেছে বার্ষিক ৮% হারে জনসংখ্যা কমছে। তাহলে ২ বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, ২ বছর পর জনসংখ্যা কত হবে? এটা আমাদের বের করতে হবে। আবার বলি, বর্তমান মানে এই মুহূর্তে জনসংখ্যা হচ্ছে ৬৮,৭৫০। ঠিক আছে, তাহলে ধরো কোনো একটা শহরে এইটা হচ্ছে রিসেন্ট জনসংখ্যা কত, ৬৮,৭৫০ বটে। বার্ষিক ৮% হারে জনসংখ্যা কমছে। প্রথম বছর ৮% কমলো, দিয়ে কিছু একটা হলো, তারপরের বছর আবার ৮% কমলো, দিয়ে আরো একটা কিছু হলো। এই জনসংখ্যাটা আমাকে বার করতে হবে, খুব ভালো করে বোঝো। তাহলে বর্তমান জনসংখ্যা কত? ৬৮,৭৫০। আচ্ছা বলো তো ৮% কমছে মানে কি? ৮% মানেই হচ্ছে ৮-এর ১০০। মানে আগে যদি ১০০ জন ছিল, এখন ৮ জন কমে ৯২ জন হচ্ছে। আবার বলি, আগে যদি ১০০ জন ছিল, এখন ৮ জন কমছে, তাহলে এখন কতজন থাকছে? ৯২ জন। তাহলে ১০০-র মধ্যে ৯২ জন থাকছে। তাহলে প্রথম বছর ৮% কমলো, মানে আগে যদি ১০০ জন মেম্বার ছিল, এখন রয়েছে ৯২ জন। দ্বিতীয় বছরে একই কাণ্ড ঘটছে, ৮% কমছে। তাহলে আগে যদি ১০০ জন ছিল, এখন রয়েছে ৯২ জন। এই দুটো গুণ করে দেবো, ব্যাস এইটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। ০ ০ প্রথমে কাটবো। দেখো ০ ০ কাটার পর ৫ দিয়ে কাটো। আচ্ছা এটা আগে ২ দিয়ে কেটে নিই। ২ ৪-এ ৮, আর একে ৯, ২ ৬-এ ১২, ২ ৫-এ ১০, ৫ দিয়ে কাটো, ৫ ১-এ ৫, ১৮, ৫ ৩-এ ১৫, ৩৭, ৫ ৭-এ ৩৫, ৫ ৫-এ ২৫। ঠিক আছে, এবারে এই যে রাশিটা আছে দেখো, সেখানে একটা আছে ১৩৭৫। তো ১৩৭৫-কে যদি আমরা সরাসরি ২৫ দিয়ে ভাগ করি, ১৩৭৫-কে যদি ২৫ দিয়ে সরাসরি ভাগ করি ৫৫ পাবো, তাই না? তাহলে ২৫ দিয়ে ভাগ করো, ২৫ ৪-এ ১০০, ২৫ দিয়ে ভাগ করো, ২৫ ৫-এ ১২৫, ১২৫, আবার দেখো ১২৫ থাকছে, ২৫ ৫-এ ৫৫ পাচ্ছি না। এবার ৪ দিয়ে কাটো, ৪ দিয়ে যে কোনো একটা কাটো, উপরের ৯২টা, তাহলে ৪ ২-এ ৮, ৪ ৩-এ ১২, রইল আমাদের ৫৫ গুণ ৪৬ গুণ ২৩। এই গুণটি আমাদের করে নিতে হবে। এখন দেখো ৫৫ আর ৪৬ যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কত হবে? ৫৫ ৫ ৪-এ ২০, ৫ ৬-এ ৩০, ৩ ৫ ৫-এ ২৫, মানে হলো ২৫৩০। এগুলো শর্ট ক্যালকুলেশন করা যায়, তোমাদের আমি ক্যালকুলেশনটা শেখাবো কোনো একটা ক্লাসে। ইন্টু ২৩, এবারে একে যদি আমরা ২৩ দিয়ে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে ২৫ ২-এ ৫০, ২৫ ২-এ ৫০, মানে এটা ৫০ ৮, ৫৮,১০০, ৯ ০ ৫৮,১৯০, ইয়েস ঠিক আছে, ৫৮,১৯০। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে জনসংখ্যা কত হবে? ৫৮,১৯০। ধরো ক্যালকুলেশনটা আরেকবার চেক করি। ৫৫ গুণ ৪৬, তো তাহলে ৫ ৪-এ ২০, ২৫, ২৫৩০, ঠিক আছে, গুণ তার সঙ্গে ২৩, তাহলে ২৫ আর ২৩ যদি গুণ করি, ২৫ আর ২ ৫০, ৮০০, হ্যাঁ ৫৮,১৯০, ঠিকই করেছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি জনসংখ্যা, মানে অপশন ডি এখানে অ্যান্সার। ওকে, আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলছে একটা বাঁশের ১৫% জলের নিচে আছে, অবশিষ্ট ১৭ মিটার জলের ওপরে আছে, বাঁশটার ১০%-এর দৈর্ঘ্য কত? তাহলে ভাবো এই একটা সমগ্র বাঁশ আছে, যেটা পরীক্ষাতে ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য রাখা হয়েছে। তো এই বাঁশটি এর ১৫% জলের নিচে আছে। এইটা ধরো জল, জলের নিচে আছে ১৫%, এটা জলের নিচে আছে ১৫% জলের নিচে আছে। তাহলে বলো তো জলের উপরে কত আছে? সমগ্র বাঁশটা ১০০%, ঠিক কিনা? তার যদি ১৫% জলের নিচে থাকে, জলের উপরে কতটা আছে? ১০০ বিয়োগ ১৫, মানেই ৮৫% জলের উপরে থাকার কথা। তো আমাকে অঙ্ক বলছে ১৭ মিটার জলের উপরে আছে। তাহলে আমরা বলতে পারি যেটা ৮৫%, সেটাই ১৭, কারণ পার্সেন্টেজের হিসেবে ৮৫% জলের উপরে থাকার কথা, আর অঙ্ক বলছে ১৭ মিটার আছে। বেশ, তাহলে ৮৫% কত? ১৭ মিটার।
তাহলে বলো তো এখান থেকে 1% কত হবে? 17/85 মানে 1/5। 17/5 85। তাহলে 1/5 অংশ হচ্ছে 1%-এর মান। আমাকে অঙ্কের শেষে কি বলেছে? বলছে এই বাঁশটার 10%-এর দৈর্ঘ্য কত? তাহলে বলো 1% যদি 1/5 হয়, 10% কত হবে? 10 গুণ 1/5, ঠিক কিনা? 5 2 10 মানে 2 মিটার। তাহলে আমার ওই যে বাঁশটা তার 10%-এর দৈর্ঘ্য কত? 2 মিটার। বোঝা গেল? 15% জলের নিচে। তাহলে কতটা জলের উপরে? নিশ্চয়ই বাকিটা। সমগ্র সবসময় 100%। 100 থেকে 15 বাদ দাও 85%। 85% তাহলে 17। 1% 1/5, 10% 1/5 ইন্টু 10। তার মানে আমাদের উত্তর হলো 2। তাহলে এটাই হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্কটায় বলছে যে একটা পরীক্ষায় 640 জন ছাত্র 360 জন ছাত্রী পরীক্ষা দেয়। ছাত্রদের মধ্যে 60%, ছাত্রীদের মধ্যে 80% উত্তীর্ণ হয়। তাহলে অনুত্তীর্ণের হার কত? আমাকে ফেলটি বার করতে হবে। তাহলে শুধু ফেলটাকেই নেব। তাহলে দেখো কিভাবে করব। কিছু ছাত্র ছিল, কিছু ছাত্রী ছিল। আচ্ছা, ছাত্র সংখ্যা কত? 640। ছাত্র সংখ্যা 640, ছাত্রী সংখ্যা 360। বলো ছাত্রদের, আমি কি বলেছি আমরা বেশি খাটবো না, ফলে ফেলটাই নেব। ছাত্রদের 60% ফেল করেছে, তাহলে পাস করেছে। তাহলে ছাত্রদের 40% নিশ্চয়ই ফেল করেছে। বোঝা গেল? যারা ছাত্র, সমগ্র ছাত্রকে 100 ভাগ, ছাত্র ছাত্রী নিয়ে না, শুধু ছাত্রগুলো 100, তার 60% ফেল করেছে, তাহলে তার 40% পাস করেছে, তাহলে তার 40% ফেল করেছে। ছাত্রীদের মধ্যে আবার 80% পাস করেছে, তাহলে নিশ্চয়ই ছাত্রীদের 20% ফেল করেছে। বোঝা গেল? সরাসরি ফেলটা নিয়ে নেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি উত্তর হবে। তাহলে আমরা 640-এর 40%, 360-এর 20% বার করবো। এটা বার করার উপায় কি জানো? শূন্যগুলোকে বাদ দিয়ে ক্যালকুলেশন করো। 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 25, 256 জন। বোঝা গেল? শূন্যগুলো বাদ দিয়ে ক্যালকুলেশন, পার্সেন্টেজ ছিল যে তাই শূন্যগুলো বাদ, দুটো শূন্য 100-তে দুটোই শূন্য থাকে, তাই 4 4 16, 6 হাতে 1, 4 6 24 এতজন ফেল করেছে ছাত্রদের মধ্যে। ছাত্রীদের মধ্যে আবার গুণ করো, শূন্য শূন্য মনে মনে ক্যান্সেল করো, 36 দিয়ে 72 জন ফেল। তাহলে আমি যদি বলি টোটাল ফেল কত, তাহলে টোটাল ফেল হচ্ছে 256 ছাত্র আর 72 জন ছাত্রী। যোগ করো 8, 12 2 হাতে 1, 3, 328 জন টোটাল ফেল। টোটাল ফেল আর টোটাল স্টুডেন্ট কত? 640 জন ছাত্র আর 360 জন ছাত্রী। তাহলে টোটাল স্টুডেন্ট 0 0 10, 1000 জন। তাহলে আমি কি বলতে পারবো? টোটাল 1000 জন ছাত্রছাত্রী, তার মধ্যে টোটাল 328 জন ফেল। তাহলে শতাংশ ফেল কত? ইন্টু 100 দিয়ে গুণ করবো। 0 0 0 0 কাটবো, একটা শূন্য নিচে, তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো। 32.8% ফেল। ঠিক আছে, 32.8। এই অপশনটা আমরা চেঞ্জ করে নেবো, 32.8% হবে। অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বোঝা গেছে। আমার দরকার ফেলটা। তাহলে আলাদা আলাদা কেন ক্যালকুলেশন করবো? পার্সেন্টেজের বিচারে ক্যালকুলেশন করবো। 60% পাস, তাহলে 40% ফেল। অন্যদিকে 80% পাস, তাহলে 20% ফেল। সোজা আমার ফেলটা বেরিয়ে গেল। টোটাল ফেল, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, পার্সেন্টেজ করবো, তার জন্য 100 দিব। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো চলছে এগুলো এখন কন্টিনিউয়াস চলতে থাকবে। আর প্রথম দিকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করে নেবো। প্রথমে বেসিক থেকে শুরু করে মিডিওকাল লেভেলের ম্যাথগুলো আগে আমি করাবো, তারপরে অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলো ক্রমশ করাবো। তাহলে প্রথমে সব চ্যাপ্টারগুলো থেকে বেসটাকে আগে ক্লিয়ার করে নিচ্ছি আমরা। এরপরে যে অ্যাকচুয়ালি যেটা করবো আমরা সেটা হচ্ছে প্রথমে বেসিক লেভেল দেখব, ঠিক আছে, তারপরে আমরা কনসেপচুয়াল দেখব, সিম্পল প্রবলেম দেখব, মিড সিম্পল প্রবলেম দেখব, তারপরে হার্ডার প্রবলেম দেখব, অ্যাডভান্স লেভেলের প্রবলেম। এই সিরিজে আমরা এগোতে থাকবো, এইটা আমাদের টার্গেট। ঠিক আছে, এবং তার পাশাপাশি 2-3 মাস পর আমি বেশ কিছু ক্লাস দেবো যেগুলো কন্টেন্ট ওরাইজ, কন্টেন্টটাকে তোমাকে ক্লিয়ার করবে। মানে সেগুলো অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ক্লাস, সেগুলোতে তোমার বাস্তব কংক্রিট একটা কনসেপ্ট তৈরি হবে, সেখানে থিওরিটা আমি করাবো। তো যাই হোক, সেগুলোর জন্য ওয়েট করো। আজকের মতো ক্লাসটা শেষ করলাম, টাটা।